বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার তো একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। পোর্টে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, ট্রান্সপারেন্সি আনি, কস্ট আপনার দুর্নীতিটা কমাতে পারি, পোর্টে কস্ট কমে যাবে। মূল্যস্ফীতিটা গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 9-এর উপরে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা এসছে। তারপর আপনারা জানেন ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিং এর কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্ব বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মদের কথাগুলো বলেছি, রিফর্মদের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয় এবং অনেকগুলো সময় নষ্ট হয় এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। একটু এর থেকে আর বেশি কিছু বললাম না, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। তৃতীয়ত আমাদের দেশে যে প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খালাস হয় পোর্ট থেকে, ফর এক্সাম্পল ওখানে তো ইম্পোর্টগুলো সবাই আসে, পোর্ট ইটসেলফে ওখানেই অধিক খরচ তাদেরকে করতে হয় বিভিন্ন কারণে। মাল খালাস থেকে শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা পর্যন্ত অনেক বেশি খরচ হয়। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে, আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয় এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কস্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যে। ইতিমধ্যে তেলের মূল্য, গ্যাসের মূল্য ইত্যাদির কারণে আবার একটা ইম্প্যাক্ট হয়েছে, কারণ তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সব কিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে, ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলি যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমরা কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সাপ্লাই চেইন এনশিওর করতে হবে এবং সাপ্লাই চেইন একেবারে অরিজিন থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত গ্লোবাল যে প্রাইসিংটা, এগুলো আমাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে। এবং এইখানে আমরা অ্যাডহক বেসিসে কেনাকাটা না করে আমাদের একটা লং টার্ম প্রকিউরমেন্ট প্রোগ্রাম থাকতে হবে। ফর এক্সাম্পল আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। ফার্টিলাইজার সব কিছুতে একটা
এই জায়গাটায় যদি আমরা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কষ্টের উপর, আপনাকে যা বলছে তা কিনতে হবে, 2 ঘন্টার নোটিশ 3 ঘন্টার নোটিশে আমাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো বিগত দিনে করা হয়নি। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে আমাদের কস্ট অনেক কমে যাবে। পোর্টে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, ট্রান্সপারেন্সি আনি, কস্ট আপনার দুর্নীতিটা কমাতে পারি, পোর্টে কস্ট কমে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতেছি, একটা একটা বক্স আমরা ঠিক করতেছি যে কিভাবে কস্টটা কমানো যায়। আর মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে বলে মনে করি না। আরেকটা প্রশ্ন কি ছিল? বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে কিনা? বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার তো একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে, প্রায় 11 বছর ধরে তাদের তাদের কি বলে কোনো ইনক্রিমেন্ট, পে স্কেল গত 11 বছর বোধ হয়, তাই না? এরকম কিছু হবে, 11 বছর ধরে পে স্কেল হয় নাই। কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, তাই না? কারণ সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে, বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টর্শন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। একটা হলো কি ছিল, কোন খাতে কত চাকরি হবে। এখন বাজেট বক্তৃতাই তো কোন খাতে কত চাকরি হবে এটা বলা সম্ভব না। আমরা তো বিস্তারিত বলেছি, আইসিটি সেক্টরে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, এগ্রিকালচারে কত হবে, বিদেশে কত হবে, দেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, প্রত্যেকটি স্বাস্থ্য খাতে 1 লক্ষ লোক, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সব কিছুই বলা হয়েছে। কিন্তু আমরা হয়তো এইগুলোর বিপরীতে সংখ্যাগুলো বসাই দেয়, কিন্তু কোন কোন খাতে চাকরি হবে আমরা কিন্তু বিস্তারিতভাবে বাজেটে বলেছি, আমার বক্তব্যেও বলেছি। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কারভাবে বলা হচ্ছে। আপনি যদি তার বিপরীতে অবশ্যই আমরা কোনো সংখ্যা দিই নাই, কারণ সংখ্যা দেওয়া সম্ভব না, কারণ কোথাও বেশি হবে, কোথাও কম হবে। তো আমরা আশা করি ওভারঅল আমরা যে 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 প্রেডিকশনটা করেছি কর্মসংস্থানে, সেটা আমরা পূরণ করতে পারব।